আমি অরিত্রর কাছে যাব। বাম আমলে বহু কারখানা বন্ধ হয়েছে, বহু অরাজকতা দেখা গেছে, একটু হাওয়া দিয়েছিল সিঙ্গুর, সেটাও গেছে। এবং এই আমলে কোনো শিল্প নেই, কোনো শিল্প আসছে না, বন্ধ কারখানা খুলছে না, যা খোলা রয়েছে তা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে পেলামটা কি? তরুণ প্রজন্ম কি পেল অরিত্র? দেখুন, আজকের আপনার আলোচনায় আমি স্পেসিফিক্যালি নীতি আয়োগের ডেটাকে রেফার করছি। বেশ। নীতি আয়োগের লেটেস্ট ডেটা হিসেবে যদি বলেন তাহলে অনিন্দ্যদারা একটা দিকে এগিয়ে আছেন। সেটা কি, যে মাল্টি ডাইমেনশনাল পভার্টিতে পশ্চিমবঙ্গের বড় অঙ্কের মানুষ পভার্টি লাইনের বাইরে বেরিয়ে এসেছেন। মাল্টি ডাইমেনশনাল পভার্টি মানে হচ্ছে 12 রকমের প্যারামিটার আছে, সেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং আরও অর্থনৈতিক প্যারামিটারের হিসেবে বড় অঙ্কের মানুষ পভার্টি লাইনের বাইরে চলে এসেছেন। খুব ভালো কথা। এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে আমাদের তো আনন্দে নাচা উচিত, কিন্তু এখানে একটা অ্যালার্মিং বিষয় আছে। সেটা হচ্ছে যে এই সরকারের যে ইকোনমিক প্ল্যানিং, সেটা হচ্ছে কেবলমাত্র এই যে বলছে না, এই যে চপ শিল্প করুন বা এই ইত্যাদি করুন, এগুলো সবকটাই আসলে সার্ভিস সেক্টর, খুচরো ব্যবসার কথা বলছে। খুচরো ব্যবসার কথা বলার পেছনে অনেক রকম ইন্টেনশন থাকতে পারে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইন্টেনশন হচ্ছে, যখনই আপনি এই খুচরো ব্যবসাগুলোকে প্রমোট করবেন তত আপনার করাপশনটা করতে সুবিধা হবে। তার কারণ এর তো রেজিস্ট্রেশনের গল্প নেই, এটা আপনি যে কোনো জায়গায় হকারি খুলুন, তার থেকে তোলা তুলুন। একটা বড় সংস্থা করতে গেলে তার সাথে মোকাবিলা করা আর একজন হকারের সাথে মোকাবিলা করার মধ্যে পার্থক্য আছে। ফলে খুচরো ব্যবস্থা, আনস্ট্রাকচার্ড ইকোনমিকে প্রমোট করা হচ্ছে। নেক্সট যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর এবং কনজিউমার ইকোনমিকে যদি বারবার প্রমোট করা হয়, এখানে যেটা দেখা হচ্ছে না সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। গভর্নমেন্ট যেটা মিস করে যাচ্ছে, যে 10 কোটি জনগণকে শুধুমাত্র সার্ভিস সেক্টর ইকোনমিতে গাদাগাদি করে ঢুকিয়ে দেওয়া যায় না। তার কারণ আপনি বলতেই পারেন যে সেক্টর 5 করেছি, নিউ টাউন করেছি, এত স্থাপত্য করে দিয়েছি, ঠিক কথা, কিন্তু এইগুলো প্রত্যেকটা, আপনি আইটি, কম্পিউটার সায়েন্স, এগুলো কোনোটাই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু না, এগুলো সব সার্ভিস। সার্ভিসে যদি আপনাকে ওপরের দিকে উঠতে হয়, তাহলে আপনার এক্সট্রিমলি এফিশিয়েন্ট, স্কিলফুল হতে হবে। সেই স্কিলটা অ্যাটেন্ড করতে গেলে আপনার পকেটে পয়সা থাকতে হবে এবং আপনার একটা সার্টেন লেভেল অফ ইকোনমিক প্রিভিলেজ থাকতে হবে। কিন্তু সেইটা দিয়ে আপনি 10 কোটি মানুষকে ক্যাটার করতে পারবেন না। ফলে একথা নীতি আয়োগের রিপোর্টকে আমি যদি কম্পেয়ার করি, সে মাল্টি ডাইমেনশনাল পভার্টি থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে, জলের অ্যাক্সেস বেড়েছে, এগুলো সব ফাইন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, শুধুমাত্র সার্ভিস সেক্টর দিয়ে অর্থনীতির বুম সম্ভব নয়, এখানে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, ম্যানুফ্যাকচারিং সেক্টর তৈরি করতে হবে। এবার তার একটা কারণ আছে। এই যে মির্জা গালিব সাহেব অনেক বছর আগে তিনি বলে গেছিলেন যে তার যদি, মানে তার কাছে যদি সুযোগ হয়, তিনি হয়তো এই কলকাতাতেই থাকবেন। কিংবা ধরুন ঐতিহাসিক উইলিয়াম ডারলিম্পেল, তিনি এক সময় বলছেন যে অষ্টাদশ শতকের দুবাই ছিল এই কলকাতা শহর। কেন বলছেন? তার কারণ সেই সময়ের যে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট, মানে একটা ইন্ডাস্ট্রি, একজন বিনিয়োগকারী কেন বিনিয়োগ করবেন? তার বিনিয়োগের জন্য আপনার ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। শুধু একটা জমি দিয়ে দিলাম আর চুপ করে বসে থাকলাম তাহলে তো হবে না। আমার ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স ঠিক করতে হবে, আমার ইনভেস্টমেন্টটাকে কত জায়গায় অপটিমাইজ করা যায় সেটা দেখতে হবে, এবং বাজারটা তৈরি করতে হবে, এবং সর্বোপরি সেই জিনিসটা তৈরি করার পর সেটা ইম্পোর্ট করুন বা এক্সপোর্ট করুন, অথবা আমি লোকাল মার্কেটে বিক্রি করি, তার জন্য বাজারটাকে স্ট্রাকচার্ড হতে হবে, মানুষের হাতে টাকা দিতে হবে। সেটাই পাচ্ছে, সেইটা মানুষের হাতে ক্যাশ টাকার অভাব রয়েছে, ক্যাশ ফ্লো রয়েছে, এবং সর্বোপরি এখানে এই মুহূর্তে বিনিয়োগ করবার মতো পরিকাঠামো নেই। ব্যাস, বুঝতে পেরেছি। আসছি অরিত্র, আমি একটু দেবাশিস বাবুর কাছে যাবো। তাহলে দেবাশিস বাবু, অরিত্র একটা খুব সুন্দর কথা বলেছে যে এমন কিছু ক্ষেত্র তৈরি করা হচ্ছে যেখান থেকে তোলাবাজি কাজটা করা সহজ হয়। এটা একটা দারুণ পয়েন্ট বলেছে অরিত্র। এবং তাহলে আমরা পেলামটা কি? আমরা একদিকে যেমন গুরুত্বপূর্ণ শিল্প পাচ্ছি না, কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে না, একটা বড় ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে কোনো অনুসারী শিল্প তৈরি হচ্ছে না, এগুলো আমরা পেলাম না। আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করেছি তা আমরা পাইনি। দেবাশিস বাবু, আমি অরিত্রর কাছে যাব। বাম আমলে বহু কারখানা বন্ধ হয়েছে, বহু অরাজকতা দেখা গেছে, একটু হাওয়া দিয়েছিল সিঙ্গুর, সেটাও গেছে। এবং এই আমলে কোনো শিল্প নেই, কোনো শিল্প আসছে না, বন্ধ কারখানা খুলছে না, যা খোলা রয়েছে তা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে পেলামটা কি? তরুণ প্রজন্ম কি পেল অরিত্র? দেখুন, আজকের আপনার আলোচনায় আমি স্পেসিফিক্যালি নীতি আয়োগের ডেটাকে রেফার করছি। বেশ। নীতি আয়োগের লেটেস্ট ডেটা হিসেবে যদি বলেন তাহলে অনিন্দ্যদারা একটা দিকে এগিয়ে আছেন। সেটা কি, যে মাল্টি ডাইমেনশনাল পভার্টিতে পশ্চিমবঙ্গের বড় অঙ্কের মানুষ পভার্টি লাইনের বাইরে বেরিয়ে এসেছেন। মাল্টি ডাইমেনশনাল পভার্টি মানে হচ্ছে 12 রকমের প্যারামিটার আছে, সেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং আরও অর্থনৈতিক প্যারামিটারের হিসেবে বড় অঙ্কের মানুষ পভার্টি লাইনের বাইরে চলে এসেছেন। খুব ভালো কথা। এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে আমাদের তো আনন্দে নাচা উচিত, কিন্তু এখানে একটা অ্যালার্মিং বিষয় আছে। সেটা হচ্ছে যে এই সরকারের যে ইকোনমিক প্ল্যানিং,
সেটা হচ্ছে কেবলমাত্র এই যে বলছে না এই যে চপ শিল্প করুন বা এই ইত্যাদি করুন, এগুলো সবকটাই আসলে সার্ভিস সেক্টর খুচরো ব্যবসার কথা বলছে। একদম খুচরো ব্যবসার কথা বলার পেছনে অনেক রকম ইন্টেনশন থাকতে পারে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইন্টেনশন হচ্ছে যখনই আপনি এই খুচরো ব্যবসাগুলোকে প্রমোট করবেন তত আপনার করাপশনটা করতে সুবিধা হবে। তার কারণ এর তো রেজিস্ট্রেশনের গল্প নেই, এটা আপনি যে কোনো জায়গায় হকারি খুলুন, তার থেকে তোলা তুলুন। একটা বড় সংস্থা করতে গেলে তার সাথে মোকাবিলা করা আর একজন হকারের সাথে মোকাবিলা করার মধ্যে পার্থক্য আছে। ফলে খুচরো ব্যবস্থা আনস্ট্রাকচার্ড ইকোনমিকে প্রমোট করা হচ্ছে। নেক্সট যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে সার্ভিস সেক্টর এবং কনজিউমার ইকোনমিকে যদি বারবার প্রমোট করা হয়, এখানে যেটা দেখা হচ্ছে না সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। গভর্নমেন্ট যেটা মিস করে যাচ্ছে যে 10 কোটি জনগণকে শুধুমাত্র সার্ভিস সেক্টর ইকোনমিতে গাদাগাদি করে ঢুকিয়ে দেওয়া যায় না। তার কারণ আপনি বলতেই পারেন যে সেক্টর 5 করেছি, নিউ টাউন করেছি, এত স্থাপত্য করে দিয়েছি, ঠিক কথা, কিন্তু এইগুলো প্রত্যেকটা আপনি আইটি, কম্পিউটার সায়েন্স, এগুলো কোনোটাই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু না, এগুলো সব সার্ভিস। সার্ভিসে যদি আপনাকে ওপরের দিকে উঠতে হয় তাহলে আপনার এক্সট্রিমলি এফিশিয়েন্ট স্কিলফুল হতে হবে। সেই স্কিলটা অ্যাটেন্ড করতে গেলে আপনার পকেটে পয়সা থাকতে হবে এবং আপনার একটা সার্টেন লেভেল অফ ইকোনমিক প্রিভিলেজ থাকতে হবে, কিন্তু সেইটা দিয়ে আপনি 10 কোটি মানুষকে ক্যাটার করতে পারবেন না। ফলে একথা নীতি আয়োগের রিপোর্টকে আমি যদি কম্পেয়ার করি, সে মাল্টি ডাইমেনশনাল পভার্টি থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে, জলের অ্যাক্সেস বেড়েছে, এগুলো সব ফাইন, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র সার্ভিস সেক্টর দিয়ে অর্থনীতির বুম সম্ভব নয়, এখানে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, ম্যানুফ্যাকচারিং সেক্টর তৈরি করতে হবে। এবার তার একটা কারণ আছে, এই যে মির্জা গালিব সাহেব অনেক বছর আগে তিনি বলে গেছিলেন যে তার যদি তার কাছে যদি সুযোগ হয় তিনি হয়তো কলকাতাতেই থাকবেন, কিংবা ধরুন ঐতিহাসিক উইলিয়াম ডারলিম্পেল তিনি এক সময় বলছেন যে অষ্টাদশ শতকের দুবাই ছিল এই কলকাতা শহর। কেন বলছেন? তার কারণ সেই সময়ের যে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট, মানে একটা ইন্ডাস্ট্রি একজন বিনিয়োগকারী কেন বিনিয়োগ করবেন, তার বিনিয়োগের জন্য আপনার ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। শুধু একটা জমি দিয়ে দিলাম আর চুপ করে বসে থাকলাম তাহলে তো হবে না। আমার ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স ঠিক করতে হবে, আমার ইনভেস্টমেন্টটাকে কত জায়গায় অপটিমাইজ করা যায় সেটা দেখতে হবে, এবং বাজারটা তৈরি করতে হবে, এবং সর্বোপরি সেই জিনিসটা তৈরি করার পর সেটা ইম্পোর্ট করুন বা এক্সপোর্ট করুন অথবা আমি লোকাল মার্কেটে বিক্রি করি, তার জন্য বাজারটাকে স্ট্রাকচারড হতে হবে, মানুষের হাতে টাকা দিতে হবে। সেটাই পাচ্ছে, সেইটা মানুষের হাতে ক্যাশ টাকার অভাব রয়েছে, ক্যাশ ফ্লো রয়েছে, এবং সর্বোপরি এখানে এই মুহূর্তে বিনিয়োগ করবার মতো পরিকাঠামো নেই। ব্যাস, বুঝতে পেরেছি। আসছি অরিত্রা, আমি একটু দেবাশিস বাবুর কাছে যাবো। তাহলে দেবাশিস বাবু, অরিত্রা একটা খুব সুন্দর কথা বলেছে যে এমন কিছু ক্ষেত্র তৈরি করা হচ্ছে যেখান থেকে তোলাবাজি কাজটা করা সহজ হয়। এটা একটা দারুণ পয়েন্ট বলেছে অরিত্র। এবং তাহলে আমরা পেলামটা কি? আমরা একদিকে যেমন গুরুত্বপূর্ণ শিল্প পাচ্ছি না, কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে না, একটা বড় ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে কোনো অনুসারী শিল্প তৈরি হচ্ছে না, এগুলো আমরা পেলাম না। আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করেছি তা আমরা পাইনি দেবাশিস বাবু।